আমরা এখন দেখব 2 ঘরা নগদান বই। এর আগে দেখছি 1 ঘরা নগদান বই। তো তার মানে যেসব প্রতিষ্ঠানে যেসব লেনদেনগুলো হয় সেগুলো যদি ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়ে থাকে কখনো, বা যদি সাধারণত হয়ে থাকে ব্যাংকের মাধ্যমে এবং টাকার ক্যাশের মাধ্যমে, তখন 2 ঘরা নগদান বই প্রস্তুত করা হয়। 2 ঘরা নগদান বইয়ে একই রকম 1 ঘরা নগদান বইয়ের মধ্যে মতোই এক সাইডে ডেবিট আর এক সাইডে ক্রেডিট, এই পাশে 5টা কলাম, এই পাশে 5টা কলাম, মোট 10টা কলাম। এখানে তারিখ, প্রাপ্তি, তারপর হচ্ছে রিসিপ্ট নাম্বার, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। আমাদের যে ট্রানজাকশনগুলো হচ্ছে সেগুলো নগদ টাকায় হচ্ছে না, ব্যাংক টাকায় হচ্ছে। নগদ টাকায় হলে আমরা এখানে লিখব, আর ব্যাংকে হলে এই পাশে লিখব। ঠিক একই রকম প্রদান, ভাউচার নাম্বার, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। তো এখানে একটা কলাম বেশি, আগেরটার সাথে একটা কলাম এখানে বেশি, একটা কলাম এখানে বেশি। তার মানে এখানে টোটাল হচ্ছে 12টা কলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা কলাম। আমাদের 1 ঘরা হিসাবে ছিল 10টা কলাম, এখন এই পাশে হচ্ছে 12টা কলাম। অতিরিক্ত হচ্ছে একটা ব্যাংকের হিসাব, একটা কলাম যোগ হয়ে গেছে। সো লেনদেন দ্বারা ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ বৃদ্ধি পেলে তা ডেবিট দিকের ব্যাংকের কলামে এবং হ্রাস পেলে ক্রেডিট দিকের ব্যাংকের কলামে লিপিবদ্ধ হবে। আর পণ্য বিক্রয় বা পাওনা আদায় বাবদ প্রতিষ্ঠান চেক পেলে তা দাগ কাটা চেক হিসাবে গণ্য হবে, কারণ প্রতিষ্ঠানকে প্রদত্ত চেক কখনোই বাহক বা খোলা চেক হয় না। তার মানে হচ্ছে যখন চেক কাটে, তোমরা যদি চেক দেখে থাকো, চেকের যে ছবিটা আছে ছবির এই পাশে তোমার এরকম দাগ কাটা থাকে। তার মানে এমন লেখা থাকে এসি পেই, তার মানে অ্যাকাউন্ট পেই। ওইটা কোনো লোক গিয়ে ব্যাংক থেকে ডাইরেক্টলি তুলতে পারবে না। এটা জমা দিলে ওই ব্যাংকের ওই যে প্রতিষ্ঠানের নামে চেকটা লেখা হয়েছে সেই চেকের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। কেউ কোনো বাহক বা খোলা চেক হিসেবে এটা ব্যবহার করতে পারবে না। সো ব্যাংক কলাম ডেবিট বা ক্রেডিট যে কোনো উদ্ধৃতি প্রকাশ করতে পারে। 2 ঘরা নগদান বই প্রস্তুতের পূর্বে নিম্নোক্ত বিষয়টি জানা অবশ্যই। নিম্নোক্ত বিষয়টা কি? বিপরীত দাখিলা। বিপরীত দাখিলা হচ্ছে কন্ট্রা এন্ট্রি, ইংরেজিতে বলে। যে সকল লেনদেনের ফলে নগদান হিসাব এবং ব্যাংক হিসাব দুটোই একসাথে প্রভাবিত হয়, ওই সকল লেনদেন সমূহকে বিপরীত দাখিলা নামে অভিহিত হয়। একটা লেনদেনের ক্ষেত্রে দুইটাই প্রভাবিত হয়, ক্যাশ ব্যাংক দুইটাই। যেমন ধরো আমি ক্যাশ নিয়ে ব্যাংকে জমা দিলাম, তার মানে ক্যাশ ক্রেডিট হবে, ব্যাংক ডেবিট হবে। সো নগদান ও ব্যাংক উভয়ই সম্পদ শ্রেণী হিসাব, তাই নির্দিষ্ট লেনদেনের দ্বারা একটি হিসাব ডেবিট হলে অপর হিসাব ক্রেডিট হবে। সো উভয় দিকে পোস্টিংয়ের পর খতিয়ান পৃষ্ঠা, এই যে এইখানে যেটা আছে, এইখানে আমরা এটা যে কলামে সি লিখতে হবে, এই সি ক্যারেক্টারটা লিখতে হবে বা ক লিখতে হবে। তার মানে বলে দেব যে আমার একই সম্পদ এক জায়গা থেকে আরেক জায়গায় শুধু স্থানান্তর হয়েছে, এটা আসলে কোনো ট্রানজ্যাকশন না। শুধু ব্যাংকে টাকা হয়তো বাড়ছে এবং নগদ টাকা কমছে, বা ব্যাংকে টাকা কমছে, নগদ টাকা বাড়ছে। যদি ব্যাংকে টাকা উঠায় নিয়ে আসি তাহলে ব্যাংকে টাকা কমবে, নগদ টাকা বাড়বে। তো এটাকে বলে বিপরীত দাখিলা বা কন্ট্রা এন্ট্রি। মানে একই ট্রানজ্যাকশনে আসলে আমার টাকা আমার কাছে রয়ে গেল, শুধু 2 স্থানে রাখা হলো, এই জন্য এটাকে কন্ট্রা এন্ট্রি বলে। এবং খতিয়ান পৃষ্ঠার এই জায়গাটাতে আমাদের সি লিখতে হবে, সি বা ইংরেজিতে সি বা ক লিখে রাখতে হবে। তো আমরা এখন একটা উদাহরণ দেখি 2 ঘরা নগদান বই প্রস্তুতের। এখানে কিছু ট্রানজ্যাকশন দেওয়া আছে, লেনদেন দেওয়া আছে, সেগুলোকে আমরা নগদান বইতে নিয়ে আসবো, 2 ঘরা নগদান বইতে নিয়ে আসবো। এখানে লেখা আছে নগদ উদ্ধৃত 5,000 টাকা, তার মানে আগের মাস থেকে উদ্ধৃত হয়ে আসছে। ব্যাংক জমা ডেবিট উদ্ধৃত 3,000 টাকা, এটা নগদ উদ্ধৃত 5,000 টাকা, মানে ব্যালেন্স বিডি, নগদে 5,000 টাকা আর হচ্ছে ব্যাংকে 3,000 টাকা। তো পণ্য ক্রয় বাবদ চেক প্রদান 2,000 টাকা, লেনদেন হতে চেক প্রাপ্তি 6,000 টাকা, অফিসের জন্য আইপিএস ক্রয় 5,000 টাকা, পুরাতন আসবাবপত্র বিক্রয় 9,000 টাকা, রাজীবের নিকট হতে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি 7,000 টাকা, যা সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দান করা হয়েছিল। এগুলো আসলে কোনো মানে হয় না, এটা জাস্ট তোমাকে বলার জন্য দেওয়া হয়েছে। 15 ব্যক্তিগণ নভেম্বর 15 তারিখে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 2,000 টাকা, ব্যাংক থেকে উত্তোলন 5,000 টাকা, মেহজাবিনের নিকট হতে চেক প্রাপ্তি 3,000 টাকা, যা আনোয়ারাকে দেনা বাবদ হস্তান্তর করা হলো। এখন নভেম্বর 8 তারিখে ব্যাংকের সুদ মঞ্জুর হলো 300 টাকা, ব্যাংক চার্জ ধার্য করলো 200 টাকা, মানে ব্যাংক থেকে 300 টাকা সুদ দেওয়া হলো, আবার ব্যাংকের চার্জ নিল 200 টাকা। তো আমরা দেখি ব্যালেন্স বিডি, আমরা এখন প্রথম পাইছি 5,000 টাকা নগদ, আর ব্যাংকে পাইছি 3,000 টাকা। আমরা নগদের ঘরে 5,000 লিখবো, ব্যাংকের ঘরে 3,000 লিখবো। তারপরটা কী ছিল? তারপরটা পণ্য ক্রয় বাবদ চেক প্রদান, পণ্য ক্রয় করছি মানে ব্যাংকের থেকে টাকা চলে গেছে, চেক প্রদান করেছি যেহেতু ব্যাংকের থেকে টাকা চলে গেছে, ব্যাংকের ঘরে আমরা ক্রেডিট করব 2,000 টাকা। ক্রয় হিসাব ব্যাংক থেকে যাবে 2,000 টাকা, এই 2,000 টাকা চলে গেল। তারপরে দেনাদার হতে চেক প্রাপ্তি
৬,০০০ টাকা, তার মানে ব্যাংকে টাকাটা আসলো, তার মানে দেনাদার হিসাবে এগেনস্টে আমরা ৬,০০০ টাকা ব্যাংকে আসলো লিখলাম। অফিসের জন্য আইপিএস ক্রয় ৫,০০০ টাকা, নগদ টাকা চলে গেল। তার মানে অফিস সরঞ্জাম এই ক্রয়টাকে, এটা আসলে আলাদা লাইনে লিখতে পারো তোমরা, এক লাইনে না লিখে আলাদা লাইনে লিখে দিতে পারো। নগদান হিসাব থেকে এই আইপিএস ক্রয়ের জন্য, অফিসের ক্রয়ের জন্য ৫,০০০ টাকা চলে গেছে। পুরাতন আসবাবপত্র বিক্রয় ৯,০০০ টাকা, আসবাবপত্র হিসাব থেকে 9,০০০ টাকা আমরা নগদ পাইলাম, এটা লিখলাম। রাজীবের নিকট হইতে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি, চেক পাইলাম বিক্রয় হিসাবে ৭,০০০ টাকা, এটা হচ্ছে ৭,০০০ টাকা। এটা আসলে এইখানে হবে না, এই লেখাটা এই জায়গায় হতে হবে ৭,০০০ টাকা। আর একটা হচ্ছে ব্যাংক হিসাব, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন ২,০০০ টাকা, ২,০০০ টাকা উত্তোলন করে ব্যাংক হিসাব, মানে ব্যাংক থেকে চলে গেছে ২,০০০ টাকা, ব্যাংক হিসাবের ২,০০০ টাকা চলে গেল। এটা হচ্ছে ব্যাংক উত্তোলন হিসাব, এটা হচ্ছে উত্তোলন হিসাব ২,০০০ টাকা। আর অফিস সরঞ্জাম হিসাব ৫,০০০ টাকা, এটা আসলে এইখানে লেখা হবে, এখানে লেখা হবে না, এই লাইনে লেখা হবে। তারপর হচ্ছে মেহজাবিনের নিকট হচ্ছে চেক প্রাপ্তি ৩,০০০ টাকা, যা আনোয়ারকে লেনদেনে হস্তান্তর করা হলো। মেহজাবিন থেকে আমরা নগদ নিছি, নগদ টাকা লেনদেন, এখানে একটা খেয়াল রাখবো, চেক প্রাইস পায়ে আরেকজনের কাছে আমরা হস্তান্তর করলাম, কারণ তার মানে হচ্ছে এটা অ্যাকাউন্ট পেজ চেক ছিল না, হস্তান্তর করা এই এসি ছিল না, কারণ অ্যাকাউন্ট পেজ চেক কাউকে হস্তান্তর করা যায় না, তার মানে বাহক মাধ্যমে দেওয়া হয় দেখে এটা আরেকজনকে হস্তান্তর করা হয়েছে, এই জন্য এটাকে ক্যাশ চেক বলে, এটাকে ব্যাংকে যাবে না কখনো। তার মানে মেহজাবিন হিসাবকে ৩,০০০ টাকা ক্যাশ পাইছি, নগদ টাকা পাইছি, এটা ব্যাংক হিসাবে যাবে না, খেয়াল রাখতে হবে যদি এরকম লেখা থাকে। তো আর হচ্ছে দেওয়ার পরে আনোয়ারাকে আমরা দিয়ে দিছি, আনোয়ারাকে আমরা দিয়ে দিলাম ৩,০০০ টাকা। এটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি হচ্ছে এইখানে চেক পেয়ে আরেকজনকে চেক দিয়ে দিছি, এখান থেকে আরেকজন নিয়ে গেছে। আর ব্যাংক সুদ হিসাব থেকে পাইছি আমরা, ব্যাংকের সুদ পাইছি কত, ৩০০ টাকা, এটা হচ্ছে ৩০০ টাকা। আর হচ্ছে ব্যাংকের চার্জ ধার্য হলো ২০০ টাকা, ব্যাংকের চার্জ হলো ২০০ টাকা, এখানে ২০০ টাকা আসবে। আর ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি হচ্ছে আমরা এখন যেটা করব, নগদ টাকার যোগফল বের করব, যোগফল এখানে করব, এখানে করব, যে ডিফারেন্সটা থাকবে সেই ডিফারেন্সটা আমরা এখানে লিখে দেব। ব্যালেন্স সিডি নগদে এত, আর হচ্ছে ব্যাংকে এত, আলাদা আলাদা নগদ আলাদা যোগ করতে হবে, আর ব্যাংক আলাদা যোগ করতে হবে, করে ডিফারেন্সটা বের করে ব্যালেন্স সিডি হিসেবে লিখতে হবে, এবং ব্যালেন্স বিডিতে এখানেও ঠিক একইভাবে লিখতে হবে। এবং এখানে আরেকটা লাইন দিতে হবে, ব্যালেন্স বিডি, এই ব্যাংকের ঘরে যেটা ছিল সেই ব্যাংকের ঘরে ৭,১০০, এটা ৭,১০০ টাকা এখানে থাকবে, ব্যালেন্স ব্যাংকের ঘরে ব্যালেন্স থাকবে, আর নগদের ঘরে নগদের ব্যালেন্স বিডি থাকবে। তো এইভাবে আমরা 2 ঘর নগদান বই প্রস্তুত করতে পারি।